হচ্ছে আর 1 বিঘা জমি, এই জমিতেও আপনিই চাষ করবেন। ভাই সবই যদি আমি করি তুমি কি করবে? ওই যে আমি ডায়লগ মারবো, কখন, কোথায়, কতটা, কিভাবে, এটাই আমার কাজ। কারণ আপনারা প্রথমেই বলে দিয়েছেন ভাই চাষ তো আমি করি না, চাষ আপনারা করেন। ওকে, পার বিঘাতে রাজা বাবু কতটা? বাট এখানে জমি তো একদম সামান্য, তাহলে কি 100 ml এখানে লাগবে না দাদা আর দিদিরা? এখানে আমি সামান্য পরিমাণে একটুখানি যে কোনো একটা জমিতে অ্যাক্টিভাসি আগে থেকেই আমরা মিশিয়ে নিলাম। তাহলে একটুখানি এখন আমরা অ্যাক্টিভ 80 রাজা বাবুর ব্যাপারে কথা বলছি, রানীমার ব্যাপারে কোনো কথা এখন আমরা শুরু করিনি। ওকে, যারা সামনে থেকে একদম বসে আছেন, দেখতে পাচ্ছেন, বুঝতে পাচ্ছেন, একবার দেখুন তো দুটো জলের পরিমাণ 100% সমান সমান আছে না একটু কম বেশি আছে? ওষুধ দেওয়া জলটাতে এটা হচ্ছে ওষুধ দেওয়া জল, এটা হচ্ছে ওষুধ দেওয়া জল, এটা হচ্ছে বিনা ওষুধ দেওয়া জল। তো ওষুধ দেওয়া জলটাতে একটু বেশি আছে, তাই তো? ওষুধ দেওয়াটা কম আছে, হালকা কম। বাট আমার এদিক দিয়ে ওষুধ দেওয়াটা বেশি লাগে। না না না, ঠিক বলছেন তো আপনারা? যা ঝগড়া করার এখন করে দিন, ডেমোর পরে ঝগড়া করলে আর চলবে না। তাহলে আমরা সবাই মানছি ওষুধ দেওয়া জলটা কম আছে, বিনা ওষুধ দেওয়া জলটা বেশি আছে। ওকে, চলুন, সার্টিফিকেট পেয়ে গেছি। এইবার এখানে আমরা কি দেখব? এখানে আমরা তিনটে ডেমনস্ট্রেশন দেখব। নাম্বার 1, আপনার জমিটা, যে জমিতে চাষ করছেন এতদিন ধরে, পুরো 100% সমান থাকে না সামান্য উঁচু নিচু থাকে? আর জল যাওয়ার নিয়ম কি? জল নিজে নিজে উপর থেকে নিচের দিকে আসে না নিচে থেকে উপরে ওঠে? উপর থেকে নিচে আসে। ধরুন আপনার জমিটা এরকম, এই দিকটা নিচু, এই দিকটা উঁচু, আর জল আপনার এই জমি দিকে এইখান থেকেই ঢুকছে, তাহলে কি এখানে পৌঁছবে যতক্ষণ না লেভেল হবে জলের? আর আমরা এক্ষুনি আলোচনা করলাম যে যদি জলই না পাওয়া যায়, আপনি 1 নম্বর কোয়ালিটির বীজ, সার, ওষুধ যাই ব্যবহার করুন না কেন, সেখানে কোনো রকম চাষ হবে না। তাহলে আমরা দেখব কোন জমির জলটা নিজে নিজে উপরের দিকে উঠছে। নাম্বার 2 হচ্ছে আপনার জমিতে যদি 5 ঘন্টা লাগে, ওষুধ দেওয়া জমিতে 3 ঘন্টাতে অতটা জলে কি করে কাজ করছে? আপনার 5 ঘন্টার জল যদি 5 দিন থাকে, তাহলে ওষুধ দেওয়া জল 3 ঘন্টা 7 দিন কিভাবে থাকবে? আর আরেকটা আমি আপনাদেরকে চ্যালেঞ্জ করছি, যত কিছু ভালো জিনিস আমি বলবো না, সব আপনারা বলবেন। এটা আমার চ্যালেঞ্জ রইল আপনাদের। কারণ আমি তো আমার কোম্পানির ওষুধ বেচার জন্য যা ইচ্ছা তাই বলতে পারি, তাই তো? গল্পের গরুকে গাছেও তুলে দিতে পারবো, বাট বাস্তবে কি সম্ভব? তো আমি বলবো না, এই ওষুধটা ব্যবহার করলে আপনার কি কি ভালো হচ্ছে সেটা আপনারা বলবেন। জমি কতটা আছে? তো আমরা সবাই মিলে যদি জমিতে যাই, মাঠে যাই, 1 বিঘা তো ছেড়ে দিন, হাফ বিঘা জমিতেও তুলে এখানে নিয়ে আসতে পারবো না? জানতাম আপনাদের গায়ে অত সমস্যা নাই, ওই কারণে আমি কলকাতা থেকে নিজের কাঁধে করে বয়ে বয়ে জমি নিয়ে এসেছি। কাগজের পিচ, এটা আজকে আমাদের ডেমো করার জন্য। আর তাও সাইজ কত জানেন মাঠটা? 2 বিঘা। তাহলে 2 বিঘা যদি জমি হয়, 1 বিঘা করে আলাদা করে নিই আমরা একে। আপনার জমিতে ক ঘন্টার জল? তাহলে আপনার জমিতে আমি আগে জলটাকে ছেড়ে দিলাম, সময় বেশি পাবে, ভিজবে বেশি। ওষুধ দেওয়া জমিতে ক ঘন্টার জল? পরে ছাড়লাম। এবার যারা সামনে বসে আছেন তারা একটু লক্ষ্য করে দেখুন তো কোন জলটা নিজে নিজে উপরের দিকে উঠছে। এখনো বোঝা যায়নি?
ওষুধের জলটা উঠতেছে। ওষুধের জলটা উপরের দিকে উঠছে। হ্যাঁ। তার মানে প্রথম ডেমোটা কমপ্লিট হয়ে গেল। ওষুধ দেওয়া জমিকে আগে বন্ধ করে দিলাম, বিনা ওষুধ দেওয়া জমিকে পরে বন্ধ করলাম। জমি জমিতে কোন জলটা বেশি ছিল, ওষুধ দেওয়া না বিনা ওষুধ দেওয়া? বিনা ওষুধ দেওয়া জলটা বেশি ছিল। তার মানে এর জলের লেভেলটা উঁচুতে হওয়া উচিত। হ্যাঁ। তার মানে আপনার জমি যদি সামান্য উঁচু নিচু থাকে আর আপনি যদি মোদি কেয়ারের রাজা বাবুকে ব্যবহার করেন, তাহলে আপনার টেনশন শেষ, এর টেনশন শুরু। হ্যাঁ, আপনার জমি পাহাড়ের মতো উঁচু আছে, এর কোনো ক্ষমতা নেই। 2 নম্বর, যদি আমরা ধান চাষ করি, ধানের শিকড়টা মাটির উপর থেকে 4 ইঞ্চি পর্যন্ত নিচে থাকে। 4 ইঞ্চি পর্যন্ত যদি নিচে থাকে, তাহলে আমাকে জল, সার, ওষুধ, ঘাস মারা ওষুধ মাটির উপর থেকে 5 ইঞ্চি পর্যন্ত ধরে রেখে দিতে হবে। তাহলে এটা হচ্ছে মাটির প্রথম লেয়ার 2 ইঞ্চি নিচে। 100% ভিজেছে না একটু ভিজে একটু শুকনো এরকম আছে? 100% ভেজে। 100% ভিজে, একটু ভিজেছে একটু শুকনো, 2 ইঞ্চি নিচে। এটা হচ্ছে 3 ইঞ্চি নিচে। পুরোটা শুকনো বলবো না, কিছু ভিজেছে কিছু শুকনো। পুরোটাই যদি শুকনো থাকতো, তাহলে আজকে যে আপনার দিনে সবজি বা ধান বা কোনো কিছুই উৎপাদন হতো না। এখানটা অনেকটাই শুকনো, 4 ইঞ্চি নিচে। আর এটা হচ্ছে আপনার 5 ইঞ্চি নিচে, পুরোটাই শুকনো। কত ঘন্টা জলসেচ? 5 ঘন্টা। কত ঘন্টা জলসেচ? 3 ঘন্টা। বর্দা খালি আমাকে দেখিয়ে দিন যে ভাই দেখো ওই কোনাটাতে 1 ফোঁটা জল কম আছে, 1 ফোঁটা। পুরোটা ভিজে গেছে। 3 ইঞ্চি নিচে। হ্যাঁ ভাই দেখো ওই কোনাটাতে একটু জল কম আছে। 4 ইঞ্চি। হ্যাঁ ভাই 5 ইঞ্চি। এবার আপনারা বলেন, আমি তো বলেছিলাম ভালো জিনিস আমি বলবো না, আপনারা বলবেন, আর আমি আপনাদেরকে বলতে বাধ্য করাবো। আপনার জমির 5 ঘন্টার জল যদি 5 দিন থাকে এই জমিতে, রসটা বা জলটা, 3 ঘন্টার জলটা 5 দিন থাকবে না কম থাকবে? কোন জমিটা আপনার লাগবে? ডান হাতেরটা। আচ্ছা, প্রশ্ন কেউ কনসালটেন্টরা করবে না, যারা আজকে নতুন মানুষ এসেছে তারা প্রশ্ন করবে, কারণ কনসালটেন্টদের জিজ্ঞেস করলে ওরা মিথ্যা কথা বলে। যারা আমাদের মেম্বার তারা কেউ উত্তর দেবেন না, তারা চুপচাপ শুনবেন বুঝবেন। আর আমি চাই নতুন মানুষরা যাতে আমাকে উত্তর দেয়, সো দ্যাট আমি আপনাদেরকে তাহলে প্রপার সঠিক জিনিসটা আমি বোঝাতে পারবো। ঠিক আছে? তাহলে আপনাদের কোন জমিটা লাগবে? ডান হাতেরটা। তো ডান হাতের জমি যদি লাগে, আপনাদের কাছে কোনো উপায় নেই রাজা বাবুকে ব্যবহার করা ছাড়া। করব আমরা সবাই? না ভাই, তুমি বলেছিলে চাষির পকেট থেকে খরচা যাবে না, আগে সেটা বোঝো। কারণ চাষি এখন সিয়ানা হয়ে গেছে, চাষির পিঠ থেকে গেছে দিয়ালে, কাঁধে পা দিয়ে প্রচুর মানুষ ইনকাম করে বেরিয়ে গেছে, আর দিন রাত্রি মরছে চাষিরা। এখন চাষিও বুদ্ধিমান, চাষি আর পকেট থেকে অযথা খরচা করবে না। কতটা লাগছে পার বিঘা? 100 ml। 100 ml এর খরচা কত করবে? এটা 500 ml এর বোতল, এর দাম হচ্ছে 900 টাকা। বাট কোম্পানি মাঝে মধ্যে একটু ডিসকাউন্টও দেয়, তো সেই ডিসকাউন্ট প্রাইস যদি ধরি 700 টাকা পড়ে আমাদের পার বোতল। তো 500 বোতলের দাম 700 টাকা হলে লিটার কত হলো? 1400 লিটার হলে 100 ml এর দাম কত পড়লো? তাহলে আমি আপনার পকেট কত টাকা কাটলাম? 140। আগে ক ঘন্টা, এখন কত?
বাঁচলো কত? বর্দা দাদাদের বলছে এই কথাটা, দিদিরা শোনেন ঠিক কথা বললাম কি বললাম না। আপনারা যখন বাড়িতে সংসার খরচের জন্য 1000 টাকা দেন ঘরের জিনিস আনা, তেল ঝাল মশলা নুন বাগড়া বাগড়া, 100 বার জিজ্ঞাসা করেন কি গো 1000 টাকা যে নিলে হিসাব তো দিলে না, রিটার্ন পয়সা কোথায় সেটা তো দিলে না, কি মাল নিয়ে আসলে সেটাও বললে না, দুদিনে আবার পয়সা শেষ হয়ে গেছে আবার পয়সা চাইছো, পয়সা কি গাছে চলে, গাছে পড়ে, গাছে তৈরি হয়, কে দাঁড়ালে পড়বে? দিদিরা মারে কি মানে না দাদারা? আমি কি সাধু পুরুষ না? আমিও মানুষ, আমিও মানি। বাট বর্দা এবার আপনাদের জিজ্ঞেস করি, এই মাটিটা আজ পর্যন্ত কত টাকা খরচা করেছেন কোথাও কি হিসাব লেখা আছে? সম্ভব নয়। আজকের দিনে আপনাদের থেকে আমি দেখছি শুনছি জানছি যে আয়ের থেকে ব্যয় এভাবে বেড়ে গেছে, এখন হিসাব লিখে লিখে যদি চাষ করতে যাই তাহলে এখানে একটা ব্যথা চলে আসবে। আর এখানে ব্যথা মানে পকেটে 5 লাখ টাকা আছে সবাই আপনার সঙ্গে থাকবে, পকেটে পয়সা নাই, বাইরের লোক তো ছেড়ে দিন ঘরের লোক আপনাকে দেখবে না। বর্দা যে জমিতে জলসেচটা করছেন যে পাম্পের মাধ্যম দিয়ে, সেই পাম্পটাকেও আপনাকে ফ্রিতে দিয়েছিল? যখন সময় পাবেন একটা কাগজ আর একটা পেন দিয়ে লিখুন পাম্পটা কত পয়সা নিয়েছে। যার কাছে ডিপ টিউবওয়েল সাবমার্সাল আছে, আপনি তো নিজে বসাননি, কোনো না কোনো কন্ট্রাক্টরকে দিয়েছিলেন, সে আপনার থেকে কত টাকা নিয়েছে সেটা লিখেন। আজকের দিনে একটা টিউবওয়েল বসাতে মোটামুটি গড়ে কম বেশি 1 লাখ টাকা খরচা। এরপর কত ফুট পাইপ মাটির নিচে ঢুকিয়েছেন, 50, 100, 200 পাইপের খরচা লিখেন। যে কোনো পাম্প আইদার ইলেকট্রিক বা তেল 1 হর্স পাওয়ারের যদি পাম্প হয়, মোটামুটি গড়ে ধানের সিজনে যে 2 দিন 3 দিন 4 দিন ছাড়া ছাড়া আমরা জলসেচ করতে থাকি, গড়ে প্রায় 1500 থেকে 2000 টাকার কাছাকাছি বিল আসা উচিত যদি আমরা অরিজিনাল মিটারের মাধ্যম দিয়ে কারেন্টটা নিই। আর যদি তেলের পাম্প হয় 1 ঘন্টা পাম্প চলা মানে 1 লিটার তেল শেষ। আর আজকের দিনে যে কোনো তেল, পেট্রোল ডিজেল কেরোসিন সববার লিটার 100 টাকা। তো 1 ঘন্টা পাম্প চলা মানে খালি আপনার তেলের পয়সাই চলে গেল 100 টাকা। তারপর পাম্পের খরচা, মজুরি, পাম্প বসানোর খরচা, সমস্ত গুলো আলাদা। কোন শহরের মানুষকে যদি বলি গরমের সময় দুপুর 12টা থেকে 1টার সময় বা 2টোর সময় যে রোদ্দুরটা থাকে, সেই রোদ্দুরে 8 ঘন্টা বিনা কারণে বিনা কাজে দাঁড়িয়ে থাকবে? আর যদি দাঁড়িয়ে থাকে অসুবিধা কি হবে? হ্যাঁ, সেদ্ধ হয়ে যাবে, কষ্ট হবে, শরীর খারাপ করবে, পুড়ে যাবে, তাই তো? স্ট্রোক হয়ে যাবে। এটার ব্যাপারে 1 মিনিট বাদে বলছি। তার আগে বলি, যখন আপনার জমিতে কাজ বেশি হয়ে যায়, জমি বেশি থাকে, তখন আপনি 2-4 জন লেবারও লাগান আপনার জমিতে কাজ করার জন্য, আপনাকে সাহায্য করার জন্য। আর লেবারের কাজ কি? 80 যাই মাইনে পাই, কাজ করলে উপরি চাই। ঘড়ি ধরে আসবে, বিকেল হওয়ার আগে বাবু আজকে রোজিটা দাও, বাড়ি যেতে হবে, বাজার করতে হবে, বউ আদেশ পাঠিয়ে দিয়েছে, মোবাইলে পুরো লিস্ট, হোয়াটসঅ্যাপ করে দিয়েছে লিস্ট। আপনি বলছেন ভাই আমি একটা কাজ করছি, 2 মিনিট দাঁড়িয়ে যা, এটা আমি করে তোকে সঙ্গে সঙ্গে সবাইকে একসঙ্গে পয়সা দেবো। কাল থেকে আপনার আর ফোন ধরবে না, বলবে অমুক বাবুটা খুব বাজে, পয়সা দেয় না, অমুক বাবুটা খুব ভালো, তাড়াতাড়ি পয়সা দেয়, এর কাছে কাজে যাবো। বর্দা যে লোকটার কোনো টেনশন নেই, টেনশনের সঙ্গে মানে মতলব, আর আপনি আজকের দিনে 365 দিন খোলা আকাশের নিচে রোদ্দুর ঠান্ডা বর্ষাতে এত পরিশ্রম করে এত লাখ টাকার ফসল মাঠের মধ্যে ফেলে এত টেনশন নিয়ে বসে আছেন, আপনার সময়ের দাম নেই? আপনার নিজস্ব সময়ের দাম, একটা লেবারের সময়ের দাম আছে, সে দিনে 200 টাকা হোক বা 500 টাকা যা আপনাদের এখানে চলে, তার দাম আছে। বাট আপনি যে এত কঠোর পরিশ্রম করছেন আর এত টেনশন, এত টাকা লাগিয়ে ধার বলুন বা ঘরের পয়সা বলুন, আপনার সময়ের দাম নাই। সমস্ত খরচা যদি আপনি ধরেন, আজকের দিনে পার ঘন্টা জলসেচ করতে গড়ে 400 থেকে 500 টাকা খরচা পড়ে সব মিলিয়ে। বাট যদি আমি একদম জেনুইন খরচাটা ধরে চলি, ঘন্টায় 200 টাকা, অনলি 200 টাকা, তাহলে
2 ঘন্টা সময়, জল, খরচা, লেবার কত বাঁচলো আমার? 400 টাকা। আর 400 টাকা থেকে খরচা কত করলেন? 140 টাকা। তার মানে রাজা বাবুর পয়সা বাদ দিয়ে সঙ্গে সঙ্গে পার বিঘা পার জলসেচ 260 টাকা আপনার পকেটে রিটার্ন আসলো। হ্যাঁ কি না? হ্যাঁ কি না? তাহলে আপনার পকেট থেকে আলাদা করে কোনো খরচা গেল? তাহলে টেনশন ফ্রি। আমি আজকে আপনার পকেট থেকে একটা সিঙ্গেল টাকাও খরচা করাতে আসিনি। ওই যে বললাম মাছের তেলে মাছ ভাজা, যেটা জলের পয়সা আপনি খরচা করছিলেন এতদিন ধরে, সেই জলের খরচাটাকে বাঁচিয়ে সেই খরচা থেকে 140 টাকা খরচা করার পরেও 260 টাকা পার বিঘা আপনার পকেটে রিটার্ন আসলো। নাম্বার 1। নাম্বার 2, আপনাদের এরিয়াতে যে এরিয়া থেকে আপনারা এসেছেন সেই এরিয়াতে সমস্ত মানুষের নিজস্ব ট্রাক্টর আছে? আমারও নেই। তুমি নিয়ে কি করবে? তুমি তো কলকাতা থাকো। হ্যাঁ দাদা কলকাতায় থাকি, বাট আপনার গ্রামে তো আমারও 1 বিঘা জমি আছে, আর এই ধানের সিজনে আমিও চাষ দেবো, ধান চাষ করব। বাট 1 বিঘার জন্য কেউ ট্রাক্টর কিনবে? তাহলে সে কি করবে? পরের থেকে ভাড়াতে নেবে। আপনার এলাকাতে 1 বিঘা জমিকে ফাইনাল 3টে চাষ যদি দিতে চাই কতটা সময় লাগবে? আর আপনার এখানে ঘন্টায় ট্রাক্টরের ভাড়া কত বা পার বিঘা টোটাল 3টে চাষেতে কত পড়ে? হ্যাঁ, দুটো চার্জ নেই 12 টাকা দেয়। দুটো চাষ দিলে কত? 12 টাকা। 1200 টাকা। বর্দা ক ঘন্টার জল? 5 ঘন্টা। মাটি শুধু শক্ত ক ঘন্টার জল? 3 ঘন্টা। মাটি নরম। তো বর্দা এতে যদি 1200 টাকা খরচা, তাহলে এতে 600 টাকার মধ্যে হওয়া উচিত না না, সে হবে। ও দাদা নিয়ম তো ও বানিয়েছে না, হ্যাঁ। পয়সাটা কে দিচ্ছে? ও না আপনি? আমি দিচ্ছি তাহলে আমি যখন পয়সা দিচ্ছি আমি নিয়ম বানাবো? না। নিশ্চয় হবে, নিশ্চয় হবে। কেন হবে না? আমি ডাক্তারবাবুকে বলবো দেখো ভাই আমি আলাদা করে একটা ওষুধ ব্যবহার করেছি, তার প্রচুর দাম, আমার মাটি নরম হয়ে যাচ্ছে, আমি আসছি আপনাদের কাছেই আসছি, আপনাদের কাছেই আসছি। এতদিন তুমি ভাই দুটো চাষ দিতে তোমার টোটাল 1200 টাকা খরচা তুমি নিতে, এখন আমাকে দুটো চাষ দিতে লাগবে না, তুমি একটাই চাষ দাও, তাতে আমার মাটি হোক ভালো না হলো তোমাকে আমি কোনো কথা বলবো না, এ নাও তোমার 600 টাকা। বাস সে তো পরের ব্যাপার, ঘাস মারা তো ওষুধ মারবে নি বাবা, সেখানেও হ্যাঁ একদম দাদা কাজের কথা বলেছে, দেখেছে এই তর্ক করলেও কিছু ভালো ভালো জিনিস উঠে আসে। ঘাসটা কোথায় আসছে? মাটির উপরে। ঘাসের শেকড়টা কোথায় আসছে? মাটির নিচে। এইবার আপনি কি করলেন? ঘাস মারা ওষুধ দিলেন, 3 দিন সময় লাগে ঘাস মারা ঘাসটাকে কন্ট্রোল করতে। 3 দিনের মধ্যে দেখবেন উপরের ঘাসটা হলুদ হলুদ হয়ে শুকিয়ে যাচ্ছে, মরে যাচ্ছে, জ্বলে যাচ্ছে, নেমে যাচ্ছে। আবার 7 থেকে 10 দিনের মাথাতে হলুদ হলুদ পাতা বেরোনো স্টার্ট হয়ে যায়। কেন? মাটি শক্ত হচ্ছে না নরম হচ্ছে? আগেকার দিনের মানুষরা নাঙল চালাতো, তাতে মাটি প্রায় 1 ফুট 1.5 ফুট পর্যন্ত গোবর নিচ হয়ে যেত। আজকে আমরা মডার্ন হয়ে গেছি, সময় কারোর কাছেই নেই। এই যে 1.5 ঘন্টা প্রথমেই বলেছিলাম, অনেক মানুষ মনে মনে ভাবে ওই সারা 1.5 ঘন্টা বসে থাকতে হবে, কত কাজ পড়ে আছে, বাড়িতে গিয়ে খাওয়া দাওয়া করে চিটপাটাং হয়ে ঘুমোবে, আর এখানে কাজের জিনিসটা দেখবে না। তো সময় কারণ নেই, সবাই মডার্ন হয়ে গেছি, ট্রাক্টর ব্যবহার করছি, আর ট্রাক্টরের বাবার ক্ষমতা নেই 4 ইঞ্চির উপরে মাটি ঘুরে থাকা। যত হর্স পাওয়ার এরিয়া আপনি মেশিন চালান ওর ক্ষমতা 4 ইঞ্চি, আর 4 ইঞ্চি মানে হচ্ছে উপর থেকে 4 ইঞ্চি পর্যন্ত মাটিটা নরম রইল, উপর নিচ হয়েছে, তো আপনার ঘাস মারা ওষুধটা গেল 4 ইঞ্চি পর্যন্ত, বাট বর্দা 5 ইঞ্চি 6 ইঞ্চি 8 ইঞ্চি পর্যন্ত যে ঘাসের শেকড়টা আছে বা বীজটা আছে সে কোথায় যাবে? আবার সেখান থেকে নতুন ঘাস পাতা বেরোনো স্টার্ট হয়ে যাচ্ছে, যার কারণে কি হচ্ছে আপনি ঘাস মারা ওষুধ দেওয়ার পরেও কন্ট্রোল করতে পারছেন না। এরপর আপনি কি করবেন? আমি বর্ধমানের ছেলে, আমাদের ভাষায় বলা হয় নিড়ানি দেওয়া, ঘাসটাকে ডাইরেক্ট হাতে করে ছিঁড়ে দেওয়া, তুলে দেওয়া শেকড় সমেত। তাহলে এটাও একটা করতে পারেন। এবার মাটি যদি টাইট থাকে উপরে ঘাসটা তো ছিঁড়ে আপনার হাতে চলে আসবে, বাট শেকড়টা তো মাটির মধ্যে রয়ে আছে, আবার যেই সার মারবেন আবার তার থেকে ঘাসটা উঠে চলে আসবে। বাট যে কোনো উপায় আপনি দেখুন, প্রতি কটাতে
জলটা পৌঁছে গেছে। আর যদি প্রতি কটা লেয়ারে জলটা পৌঁছে যায়, জল তো একা যাচ্ছে না, জলের সঙ্গে আপনি ঘাস মারা ওষুধও মেরেছেন, সেও যাচ্ছে। তার মানে যখনই আপনি ঘাস মারা ওষুধের সঙ্গে মোদিকেয়ারের রাজাবাবুকে ব্যবহার করবেন, মোটামুটি প্রায় 8 ইঞ্চি পর্যন্ত আপনার ওষুধটাকে পৌঁছে দেবে। তাহলে এক মাটিটাও নরম হচ্ছে, প্লাস ঘাসের উপর থেকে নিচেটাও পুরো নষ্ট হচ্ছে। এরপরে 8-10 ইঞ্চি নিচে থেকে যখন ঘাসের শেকড় তৈরি হতে চাইবে, মোটামুটি আপনার ধানের বয়স প্রায় 1.5 মাস হয়ে গেছে, ঝাড় তৈরি হয়ে গেছে, আর ঘাস এসে কোনো ক্ষতি করতে পারবে না আপনার কাছে। তার মানে সব দিক দিয়েই ফায়দা। তো যাই হোক, গড়ে কম বেশি ট্রাক্টরে 600 টাকা আর জলেতে হচ্ছে 260 টাকা, 6 আর 2 860 টাকা আপনার পকেটে। তার জন্য আপনি খরচা করলে গড়ে পার বিঘা 100 ml। বলটা কোথায় গেলেন? এই যে স্যার, ও ওখানে কচু পাতা, তাড়াতাড়ি একদম আমার মতো জ্যান্ত। তাহলে এটা বোঝা গেল কুশালি। কারণ যদি ফটো নেওয়ার থাকে নিতে পারেন, যে ভাই তুমি তো বলে গেছিলে, আমি যদি বলি না বলেছি, এই দেখো ফটো তোলা থাকলে তুলে নিন ফটাফট। যে কোনো একজন মানুষ নিয়ে বাকি আপনাদের মধ্যে গ্রুপে দিয়ে দেবেন, বা আপনাদের মধ্যে কেউ নিয়ে নিন ফটো, আপনারা আপনাদের গ্রুপে দিয়ে দেবেন আর বলবেন যে যারা নতুন মানুষরা আজকে এসেছে তাদেরকে যেন এই ফটোটা পৌঁছে দেয়। একটা প্রুফ রইল আপনাদের কাছে, আর কিছু না। ওকে, সব মাটি তৈরি হয়ে গেছে, গাছ লাগিয়ে দিয়েছেন। এইবার হচ্ছে গাছ যেভাবে যেভাবে বড় হওয়া শুরু, রোগ পোকা। আর এটা খালি আপনাদের সমস্যা না, আমি মোটামুটি সাউথ ইন্ডিয়া ছাড়া এন্টার ভারতবর্ষ ঘুরে বেড়াই। বিশ্বাস করবেন না, পরশুদিন ছিলাম আমি ঝাড়খণ্ড, কালকে ছিলাম হরিণঘাটা আর বাংলাদেশের বর্ডারের প্রায় কাছাকাছি নদিয়া জেলায়, আজকে পূর্ব মেদিনীপুর, কালকে চলে যাব বিহার। তো ভারতবর্ষের প্রায় বেশিরভাগ জায়গাতেই আমি ঘুরে ফেরা করি। আর এই দুঃখটা সমস্ত ভারতবাসীর চাষি একই, রোগ আর পোকা। দোকানদারের কাছে গিয়ে টেবিলে এরকম চাপড়াচ্ছে, দাদা 100 জায়গাতে 500 না, মালটা অরিজিনাল। এই দুঃখটা সবারই ধারণা আমরা এমন একটা জায়গাতে থাকি যেখানে সারা দুনিয়ার 2 নম্বর ওষুধগুলো আমাদের কাছে আসে, আর পয়সাটা কিন্তু দোকানদার 1 নম্বরই নেয়। এটা হচ্ছে আমাদের ধান গাছের পাতা। রোগ বা পোকার জন্য ওষুধটা কোথায় স্প্রে করি? পাতার উপরে না নিচে? উপরে। আর বেশিরভাগ রোগ বা পোকা কোথায় থাকে? নিচে। তাহলে আপনার ওষুধটা ঠিক করে কাজ না করার একটা কারণ হচ্ছে এটা। 2 নম্বর কারণ, ধান গাছের পাতাতে জল দাঁড়ায় না। তার মানে ওষুধটা যদি গাছের মধ্যে নাই লাগে তো কোথা থেকে রোগ পোকা কাজ করবে? ভাই দাঁড়াও, আমরা তো এখানে সবজিও করি, সবজির গাছে তো পুরো জল ওষুধ ভালোভাবে লেগে যায়, তাহলে ওখানে কেন হচ্ছে না? এবার আপনারা জানান, যে কোনো ওষুধ কোম্পানির বোতলের মধ্যে লেখা থাকে যে আমার ওষুধটা ব্যবহার করলে আইদার ভোরবেলাতে করো বা বৈকাল বেলাতে করো। কতজন কৃষক বন্ধু আমরা এই নিয়মে ওষুধ স্প্রে করি? দোকানদার এই ওষুধ কোম্পানি কেন বলেন দিনের বেলাতে সূর্যের আলোর মধ্যে কি থাকে? ইউভি রে, আল্ট্রাভায়োলেট রে। এক্ষুনি যখন আমি আপনাদের জিজ্ঞাসা করেছিলাম যে কোনো মানুষকে যদি রোদ্দুরের মধ্যে বিনা কারণে দাঁড় করিয়ে দেওয়া হয় তাহলে তার কি হবে? আপনারা বললেন জ্বলে যাবে, পুড়ে যাবে, শরীর খারাপ করবে, ঘেমে যাবে, গরম করবে, দুম করে পড়ে যাবে। তার মানে সূর্যের আলোর মধ্যে থাকে ইউভি রে। আর এই যে দিনের বেলাতে আপনি ওষুধটাকে স্প্রে করলেন, 8 ঘন্টা থেকে বড় জোর 1 ঘন্টা, ওই ওষুধের পাওয়ারটা টেম্পারটাকে পুরো সূর্যের আলোতে নষ্ট করে দেয়, জ্বালিয়ে দেয়, টেম্পারটা পুরো নষ্ট হয়ে যায়। এখানে বসে আছেন, যদি আমি জানলা দরজা খুলে লাইট জ্বালিয়ে বসে থাকি, কটা মশা কামড়াবে এখন? কটা? অনেক ছিল মশা এখন তাকে কটা কামড়াচ্ছে? বন্ধ থাকলে আসবে কি করে? খুলে দিলেও এখন
আসবে না। দিনের বেলাতে মশা কামড়ায় না। আর এই জায়গাতেই জানলা দরজা খুলে লাইট জ্বালিয়ে রাত্রি 10টা থেকে ভোর 4টে পর্যন্ত যদি বসে থাকি, খালি কামড়াবে? কামড়ানোটা তো ফ্রি, ধরবে তুলে নিয়ে গিয়ে মেন রাস্তায় বসিয়ে দেবে। আর দীঘা কলকাতা যাওয়ার বাস আসবে, তুলে নিয়ে চলে যাবে। এটাতে কি বুঝলাম? যে দিনের বেলাতে সূর্যের আলোর জন্য রোগ বা পোকা ইনঅ্যাক্টিভ থাকে, ফাঁক ফকরে লুকিয়ে থাকে, নিচে থাকে, তলায় থাকে, এদিক থাকে, ওদিক থাকে। আমরা যখন জেগে আছি ওরা তখন ঘুমোচ্ছে, আর আমরা যখন ঘুমোতে গেলাম ওরা শের নয় সওয়া শের হয়ে গেল। রাত্রির 11টা থেকে ভোর 4টে পর্যন্ত রোগ বা পোকা আপনার গাছটাকে খাওয়া স্টার্ট করেছে। আর তখন ওই যে দিনের বেলাতে যে ওষুধটা মেরেছিলেন তার আর কোনো পাওয়ার নেই, টেম্পার নেই, যার কারণে গাছটাকে পুরো ড্যামেজ করছে, বাট রোগ বা পোকার কোনো রকম এফেক্ট হচ্ছে না। ধান গাছের পাতায় জল লাগে না, ওই কারণে আপনারা কি করছেন? রোগী মানুষের মতো আস্তে আস্তে হাঁটছেন, আর একই গাছের উপরে একবার, দুবার, তিনবার, চারবার, পাঁচবার। কতবার স্প্রে করলাম দাদা? তো একই গাছের মধ্যে যদি বারবার 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 স্প্রে করি, সময়, খরচা, লেবার, ওষুধ, কেমিক্যাল বাড়বে না কমবে? আর সেই ওষুধটা যদি গাছের মধ্যে না লাগে তাহলে জীবনে রোগ পোকা ঠিক হবে? তা যদি ঠিক না হয় দোকানদারকে বিনা কারণে গালগম্য করেন কেন? হ্যাঁ, যে পাতাটা মোটামুটি শুকিয়ে যাচ্ছে, গুটিয়ে যাচ্ছে, এটাকে দিচ্ছি। এটাকেও একবার দেখে নিন, যদি হয়তো আপনার এইখানকার পাতাতে জল লেগে যায়। একবার, দুবার, তিনবার, চারবার, পাঁচবার। তাহলে 5বার হলো স্প্রে, পুরো চান করিয়ে করিয়ে। আর ওষুধ লেগেছে? তাহলে জীবনে রোগ পোকা ঠিক হবে? কভার স্প্রে করেছিলাম এখানে। এইবার আমার কাছে প্রথমেই বলে দিয়েছিলাম কোনো রোগ বা পোকার ওষুধ নাই, ওটা আপনাকে দোকান থেকেই নিতে হবে, বাজার থেকে নিতে হবে। তার সঙ্গে দোকানদার কোম্পানি যতটা ওষুধের মাপ বলেছে অতটাই আপনি ব্যবহার করলেন। আর 15 লিটার ড্রামেতে শুকনো ওয়েদার যদি হয় 5 ml দিয়ে দেন। তাহলে এখানেও আমরা 5বার স্প্রে করব। ওখানে আস্তে আস্তে করেছিলাম না, দৌড়ে দৌড়ে উড়িয়ে উড়িয়ে স্প্রে করেছিলাম? আস্তে আস্তে। তাহলে এখানেও আস্তে আস্তে স্প্রে করব। দেখেন, ভালোভাবে দেখবেন। 1 2 3 4 5। পুরোটা ভিজে গেছে। তাহলে রোগ আর পোকা মোটামুটি এবার কন্ট্রোল হবে। হ্যাঁ, তাহলে চাষি ভাই, কৃষক বন্ধুর টেনশন বাড়বে না কমবে? না, পোকা মরে যাচ্ছে। পোকা মরে যাচ্ছে। না, কৃষক বন্ধুর টেনশন 2 জায়গাতে কমবে, তার আগে নয়। আমার জন্য শ্মশান আর ওদের জন্য কবরস্থান। এখন বৃষ্টি পড়ছে না, আপনার গাছে তো রোগ পোকা লেগে গেছে, আপনি কি বাড়িতে হাত গুটিয়ে বসে থাকবেন না ওষুধ মারবেন? ওষুধ মারবেন। আর যেই আপনার মোটামুটি পুরো 1 বিঘা জমি কমপ্লিট হয়ে সবে আলেতে বাইরে পা দিয়েছে জমি থেকে বাইরে, মুষলধারে বৃষ্টি, সেই ভিজে যাচ্ছে। তাহলে চাষির টেনশন কমবে না বাড়বে? বাড়বে। ওই কারণে কৃষকের টেনশন ওই 2 জায়গাতেই কমবে, তার আগে নয়। যতক্ষণ ফসল হয়, যতক্ষণ না ঘরে ফসল আসছে। পুরো ভালোভাবে চান করিয়ে করিয়ে কচলে কচলে ধুয়ে দিলাম।
এখনো পর্যন্ত জল লেগে আছে না শুকিয়ে গেল জলটা? লেগে আছে। এবার সত্যি করে বলেন, রাজা বাবুর জন্য কৃষক বন্ধুর এবার টেনশন কমবে না বাড়বে? এইবার কমবে। তার মানে এটা আমরা বুঝতে পারলাম যে একবার যদি আপনি রাজা বাবুকে ব্যবহার করেন, তারপরে যতই ঝড় জল বৃষ্টি যাই আসুক না কেন, আপনার আর কোনো টেনশন নেই। টেনশন এই লোকটা। বোঝা গেল? তাহলে আমাদের সমস্ত কৃষক বন্ধুর এই ধরনের মোদি কেয়ারের রাজা বাবুকে ব্যবহার করা উচিত, হ্যাঁ বা না? না না। আগে এটা বলো, পকেট থেকে পয়সা বার করবে না চাষি। তুমি বলেছিলে যে পকেট থেকে পয়সা যাবে না, মানে মনেই রেখে দিয়েছেন। বাড়ি আর আজকে আমাকে যেতে দেবেন না সুস্থভাবে। চলেন দেখা যাক। আগে আমি আস্তে আস্তে স্প্রে করছিলাম না দৌড়ে দৌড়ে স্প্রে করছিলাম? আস্তে আস্তে। তো যত আস্তে আস্তে আপনি স্প্রে করবেন, আপনার সময়, খরচা, লেবার, ওষুধ, কেমিক্যাল 30% বেড়ে যাবে। মানে 5 ড্রাম জল লাগে চান করিয়ে যদি আপনি স্প্রে করেন 1 বিঘা জমি। আর যেই আপনি রাজাবাবুকে ব্যবহার করলেন 30% সময়, খরচা, লেবার, ওষুধ কমে যাবে। গড়ে 3 গ্রামে তার থেকে বেশি আপনি চান করিয়ে স্প্রে করতে পারবেন। 5 গ্রামে কত লাগবে? 15 লিটার ড্রামেতে 5 ml। কত লাগলো? 15 ml। 15 ml এর জন্য আপনার পকেট থেকে কত টাকা কাটবো? আপনার পকেট 20 টাকা কাটলাম। রুকো যারা কিছু বলার আগে। আগে কত? 5, এখন কত? 3, বাঁচলো কত? 2। আজকের দিনে আপনারা যে ওষুধগুলো ব্যবহার করছেন, খুব কম করে হলো গড়ে গ্রাম প্রতি কম বেশি 100 টাকা খরচা হয়। বেশি হয়ে যায়, মিনিমাম বেশি হলে আমি বড় লোক হয়ে যাব। তার মানে 5 গ্রাম 100 টাকা, 200 টাকা আমি আপনার পকেটে বাঁচালাম। আর সেই 200 টাকা থেকে 20 টাকার অ্যাক্টিভ 80 রাজা বাবুকে ব্যবহার করার পরেও পার বিঘা পার স্প্রে 180 টাকা আপনার পকেটে রিটার্ন আসলো। আপনার পকেট থেকে খরচা গেল খরচা, উল্টে 180 পার বিঘা। তো এই ধরনের রাজা বাবু আমাদের এইবার সমস্ত কৃষক বন্ধু ব্যবহার করা উচিত, হ্যাঁ বা না? থ্যাংক ইউ। পার বিঘাতে একটা স্প্রেতে কত টাকা বাঁচলো? 180 টাকা। একটা সিজনে যদি গড়ে 4 বার আপনারা স্প্রে করেন, তার মানে 18 × 4 হয়ে গেল 720 টাকা। আর 15 × 4 হয়ে গেল 60 ml। তার মানে আপনাদের একটা টেনশন ছিল জমি তৈরি করা, জলসেচ, সেই টেনশনটা কিছুটা আমি আপনাদেরকে সাহায্য করতে পারলাম। সেকেন্ড টেনশন ছিল স্প্রে। স্প্রে মানে হচ্ছে এটাও বুঝে দিই। আচ্ছা লাস্টে একসাথে তুলে দেব। স্প্রে মানে হচ্ছে 4টে জিনিস আপনারা স্প্রে করেন: রোগের ওষুধ, পোকার ওষুধ, ঘাস মারা ওষুধ আর ভিটামিন টনিক। যাই আপনি স্প্রে করেন স্প্রের সঙ্গে সম্পর্ক নেই। যতবার স্প্রে করবেন পার গ্রামে চোখ বন্ধ করে 5 ml দিয়ে দিন। বৃষ্টি পড়ছে 10 ml দিয়ে দিন, টেনশন ফ্রি। তো বৃষ্টি চলাকালীনও আপনি স্প্রে করতে পারবেন, কারণ আজকের দিনে বৃষ্টির কোনো গার্জেন নেই। মনে পড়লেই বৃষ্টি হয়ে যায়, মনে পড়লেই শুকিয়ে যায়। আপনি রাস্তা দিয়ে যাচ্ছেন বাইকে করে, চরবর করে বৃষ্টি আসলো, তড়ি ঘড়ি করে গাছের নিচে দাঁড়িয়ে ব্যাগ থেকে রেইনকোট বার করে একদম মিশে মাসে পরে 5 মিনিট ধরে বোতাম আটকে বাইকে চাপলেন। দুম পা যেতে না যেতেই রোদ্দুর, বৃষ্টি শেষ। কি রাগটাই না তখন ধরে। এতক্ষণ রেইনকোটটা পরিনি, দুনিয়া ভরের বৃষ্টি। যেই রেইনকোটটা পরে নিয়েছি বাস গায়েব। আর রেইনকোট পরলে সারা গরম হয়ে যায়, জামা কাপড় ভিজে যায় এমনি ঘামে। না পারবো খুলতে, না পারবো বন্ধ করতে। যতক্ষণ খুলবো ততক্ষণ বাড়ি পৌঁছে যাবো। তো যদি আপনার বৃষ্টি চলছে তখনও স্প্রে করতে পারবেন, বৃষ্টি না চললেও তখনও স্প্রে করতে পারবেন। নেক্সট যেটা সবথেকে বড় টেনশন, চাষি বন্ধুর পকেটে পয়সা আছে, মালকড়ি আছে, বা কাজের জিনিসটা পাচ্ছে না। সার ব্যবহার করা জমিতে সোসাইটিতে গেছেন, বাবু সার তো শেষ হয়ে গেছে, দুদিন বাদে গাড়ি আসবে আবার পাবো। দোকানদারের কাছে গেছেন, বাবু সার তো মনে হয় গোডাউনে 2-1 প্যাকেট পেয়ে যাবেন, বাট আমি না বস্তা প্রতি 200 টাকা ডিএপিতে বেশি দিয়েছি, 200 টাকা বেশি দিতে হবে। তার মানে পকেটে পয়সা আছে, মাল পাচ্ছে না। কি ব্যবহার করি সারের মধ্যে আমরা? এনপিকে।
আপনি যাই সারগুলো ব্যবহার করেন না কেন সেই সারটা এই তিনটে কম্পোজিশন দিয়ে তৈরি করা হয়। এনপিকে, নাইট্রোজেন, ফসফেট, পটাশ। জমি তৈরি হয়ে গেছে, আমি ধরে নিই আপনারা ডিএপি ব্যবহার করেন। তো ডিএপি মানে কি? ডাই অ্যামোনিয়াম ফসফেট। এ মানে হচ্ছে 18% অ্যামোনিয়াম নাইট্রোজেন, পি মানে হচ্ছে 46 ফসফেট, পটাশ এর মধ্যে থাকে না। এর জন্য আপনি কি করবেন? আবার পটাশ ব্যবহার করবেন। পটাশের মানে হচ্ছে এমওপি, মিউরেটেড অফ পটাশ, 007। এই দুটো সার নাম কিছু বাট সারের নামে সবথেকে বদনাম বেশি কে? না, ইউরিয়া। শহরের মানুষরা ইউরিয়া ছাড়া কোনো সারের দিকে চেনে না, ওই কারণে ইউরিয়া সবথেকে বেশি বদনাম। 46 0 0, 10 26 26, 28 28 0। আর কি ব্যবহার করেন আপনারা? 14 35 35, 10 26 লিখে দিয়েছি 10 26, 20 20 0। তার মানে বোঝা গেল আপনি যাই ব্যবহার, হ্যাঁ হ্যাঁ যাই আপনি ব্যবহার করেন না কেন সেই সারটা নাইট্রোজেন, ফসফেট, পটাশের কম্পোজিশনে তৈরি করা হয়। এইবার আমি বলছি না, কৃষি বিজ্ঞান বলছে যে সারের মধ্যে নাইট্রোজেন আছে, যখন সেই সারটাকে আপনি জমির মাটির মধ্যে ব্যবহার করছেন, আপনার জানতে বা অজান্তে কম বেশি 50% নষ্ট হয়। ফসফেট, পটাশ প্রায় গড়ে 30 থেকে 40% প্লাস মাইনাস কম বেশি ফসফেট, পটাশও নষ্ট হয়। একটা ছোট্ট দিমাগ লাগান, হিসাব করুন। এর জন্য আপনাকে পড়াশোনা জানার দরকার নেই। কোন সারের মধ্যে নাইট্রোজেনের পার্সেন্টেজ সবথেকে বেশি? ইউরিয়া 46%। আপনি দোকানদারের কাছে গেলেন, বাবু 100 টাকার ইউরিয়া দে। সে কত টাকার ইউরিয়া দেবে আপনাকে? 10 কিলো। ইউরিয়াটা 4 কিলো 600। 4 কিলো 600। ঠিক বলেছেন কাকা। 100 টাকার আপনি ইউরিয়ার জন্য খরচা করবেন, দোকানদার আপনাকে 46 টাকার ইউরিয়া দেবে। কেন? কারণ ইউরিয়ার মধ্যে নাইট্রোজেন থাকে। নাইট্রোজেনটা পাওয়ার জন্য আমরা ইউরিয়া ব্যবহার করি, আর সেই নাইট্রোজেনের ভাগ কত? 46। আর 54 ভাগ রইল আপনার কেমিক্যাল, যে কেমিক্যালটা ব্যবহার করে আমার মাটিকেও খারাপ করে ফেলেছি, গাছও খারাপ হচ্ছে, আর নিজেকেও মোটামুটি অর্ধেক খারাপ করে ফেলেছি। আবার এই 46টাও যখন মাটিতে যাচ্ছে, ব্যবহার করছে, তখন আবার কৃষি বিজ্ঞান বলছে প্রায় গড়ে 50% নষ্ট হয়। তো 46 এর অর্ধেক কত? 23। 100 মাইনাস 23 কত হলো? তার মানে জবে থেকে আপনি চাষ করছেন, আর সেই চাষটা করার জন্য জবে থেকে আপনি ইউরিয়া ব্যবহার করছেন, শতকরা 77 টাকা বন্ধুর পেছনে খরচা করেছেন না, ঘরেতে দিয়েছেন না, আত্মীয় স্বজনকে দিয়েছেন না, তাহলে কি করেছেন? ওই রাস্তা আপনার পাড়ার রকে এসে দাঁড়িয়ে হাওয়াতে উড়িয়েছে। তাহলে এবার জিজ্ঞেস একবার নিজে হিসাব করে দেন যে এখনো পর্যন্ত কত টাকার ইউরিয়া আপনি ব্যবহার করেছেন। ভাই তুমি তো তোমার মাল বেচার জন্য আমাদের যা ইচ্ছা তাই বলতে পারো, ভয় দেখাতে পারো, আমরা কি করে মেনে নেবো সার এরকম খারাপ হয় কি হয় না? আপনারা যে যা সার ব্যবহার করেন সমস্ত সারকে এই বোতলের মধ্যে একসঙ্গে মিশিয়ে পিষে পাউডার বানিয়ে দিয়েছি। পাউডার কেন বানালে? আমরা তো দোকানে যাই সার কিনি, মাটিতে ধুয়ে ছড়িয়ে দিই, আমরা তো পাউডার বানাই না। বর্দা এই ছোট্ট জমিতে যদি প্লাস্টিকের চামচের 1 চামচ আমি ডিএপি ফেলি, ওই ডিএপিটা জলের সঙ্গে গোলার জন্য 72 ঘন্টা, মানে 3 দিন সময় নেবে। এখানে বসে থাকার সময় আছে 3 দিন? আমারও নাই, নালে বিহারের লোকগুলো আমাকে ঢুকতে দেবে না। ওই কারণে পাউডার বানিয়ে দিয়েছি যাতে জলের সঙ্গে সঙ্গে মিশে যায়। যে কোনো ধরনের সার মাটির উপরে ব্যবহার করি না মাটির নিচে? উপরে। তাহলে আপনার জমি তৈরি হয়ে গেছে, আপনার যে পছন্দ সারটা আছে আপনি
বিঘা প্রতি 1 কেজি হোক বা 100 কেজি হোক, ডিএপি হোক বা ইউরিয়া হোক, যা আপনার পছন্দ আপনি ছড়িয়ে দিলেন। বাবু ওই সারটা লাগবে কোথায়? মাটির উপরে তো আপনি সারটা ব্যবহার করছেন, বাট লাগবে কোথায়? তো কোন জমি সারটা নিচে যাচ্ছে? উপরে আছে। কোন জমি, দুটোর মধ্যে কোন জমি সারটা নিচে যাচ্ছে? হ্যাঁ, ওখানে তো সার দেইনি এখনো। দিলেই যাবে। মোবাইলের টর্চ জ্বালাও ফটাফট, হ্যাঁ দেখা যাচ্ছে। তাড়াতাড়ি তাড়াতাড়ি। আচ্ছা নিচ ব্যাগে চলে গেছে। আচ্ছা, রাখো রাখো দাঁড়াও। একটু কেউ একজন সামনে চলে আসেন ফটাফট। দেখা যাবে। আমি যেটা দেখাবো সেটা দেখতে হবে, তাড়াতাড়ি আসেন না। একটু সামনেটা চলে আসেন। দেখেন সারটা ডাইরেক্ট মাটির সঙ্গে মিশছে না ঘুরতে ঘুরতে ওপর নিচ আগে পেছনে এরকম নিজে নিজে ঘুরছে? মানে ওপর নিচ হচ্ছে না ডাইরেক্ট নিচে যাচ্ছে? উপর নিচ হচ্ছে, তাই তো? ওকে, এটাকে ধরে 1 সেকেন্ড দাঁড়ান। আচ্ছা আপনারা আবার বসে যান, আবার ডেকে নেন, আবার বসে যান। এটা গেল জমি তৈরি করার সময় মূল সার। এরপর কিছুদিন বাদে যার যেরকম নিয়ম, যার যেরকম চাষ আর যার যেরকম মানসিক সান্ত্বনা, সেই অনুযায়ী চাপান দেবেন, হ্যাঁ কি না? আপনারা এক্ষুনি বাড়ি থেকে বেরিয়েছেন, অনেক কাজকর্ম আছে, সময় অনেক বেশি লাগবে, পেট ভরে গলা পর্যন্ত খাবার খেয়ে যেই রাস্তায় মেন রাস্তায় এসছেন, আপনার বন্ধুর সঙ্গে দেখা, দাদা কই যাও? মোদিকারের একটা কি মিটিং আসছে, কলকাতা থেকে কোন মানুষ আসছে, একটু জ্ঞান খান মারবে, বক্তৃতা শুনে আসি বলেছি, এখন যাই একবার। হ্যাঁ নিকুচি করেছে, ছাড়ো, আজকে তোমার ভাইয়ের না জন্মদিন, চলো এখান থেকে কাঁথি যাবো, কাঁথির যে সব থেকে বড় হোটেল, তোমার ভাই পার্টি দেবে। আর পার্টির মেনু কি জানো? দেশি খাসির বিরিয়ানি, দেশি মুরগির চাপ, আর বাকি তো দই মাছ মাংস, ওগুলো তো ছেড়েই দাও, ওগুলো তো থাকবে। কি করবেন? বাড়ি থেকে পেট ভরে খেয়ে বেরিয়েছেন, পেট পুরো ভর্তি, আর বন্ধুর এই অফার, একদিকে মোদিকেরের মিটিং, একদিকে হ্যাঁ খাওয়া যাবে? দাদা একটু তো খেয়ে বেরিয়েছে, নরমালি খাওয়া যাবে না। তো বন্ধুকে কি বলবেন? ভাই তুই তো ভারী কি বল, আগে বলিসনি কেন? তাহলে বাড়িতে খেতাম না। এক কাজ কর, তাহলে মোদিকার মিটিংটা তো 8 ঘন্টা 1 ঘন্টা হবে, শুনে নি, ততক্ষণে খাবারটাও হজম হয়ে যাবে, দুই ভাই মিলে ভালোভাবে খাওয়া যাবে। বাট বন্ধু তো আপনারই বন্ধু না, বলছে দেখো বাবু, এখন খেলে গরম গরম মালটা পাওয়া যাবে, পরে গেলে হয়তো হোটেলের মালটাই শেষ হয়ে গেল, তাহলে আর পাওয়া যাবে না, এখনই খেতে হবে, যাবে কি যাবে না, নাহলে অন্য কাউকে নিয়ে যাচ্ছে। এইবার আপনার কথা, হয়তো আর ছাড়া যাবে না, তাহলে মালটা মিস হয়ে যাবে মেনুটা। এবার বলেন, ভরা পেটে আবার যদি ওই হোটেলের রিচ খাবার খান, তাহলে আপনার কি হবে? বদ হজম হবে। বদ হজম হলে আপনার ক্ষতি হলো না ভালো হলো? আর ক্ষতিটা কার হলো? আপনার হলো না বন্ধুর হলো? এই জ্ঞানটা সবার আছে, পেছনের মানুষ থেকে সামনের মানুষ পর্যন্ত। হ্যাঁ, গ্যাস, অম্বল, অ্যাসিডিটি, আর আজকের দিনে যত শরীরে খারাপের কাজ, মেইন কারণ হচ্ছে অ্যাসিডিটি আর গ্যাস। এর থেকেই বেশিরভাগ রোগ, ইভেন কোনো কোনো সময়তে হার্ট অ্যাটাকের কারণও হচ্ছে গ্যাস। নিচে দিয়ে বেরিয়ে গেল তো শান্তি, অন্য মানুষের কি হলো না হলো জানে না, কিছু যায় আসে না, বাট অ্যাটলিস্ট আমার এখানে ধাক্কা খাওয়াতে থেকে তো বেঁচে গেলাম। আর যদি ওই গ্যাসটা উপরে উঠে যায়, বাস ব্লক। তার মানে ক্ষতিটা কার হলো? আমার হলো। আর এই জ্ঞানটা আমাদের সকলের আছে, হ্যাঁ কি না? তো সবারই যদি দাদা আছে, তাহলে গাছের সঙ্গে আর মাটির সঙ্গে এরকম কেন করছে? খাবারটা শেষ হয়ে গেছে না আছে? সামনের মানুষরা দেখে নিয়েছে, বলে দিয়েছে, যারা পেছনে আছেন তারা এসে সামনে থেকে দেখতে পারেন
যে যতটা আপনি খাবার দিয়েছিলেন বেশিরভাগ খাবার এখনো পুরোপুরি হজম হয়নি। এইবার আপনি চলে গেলেন মাঠের মধ্যে কোমরে আর মাথায় গামছা বেঁধে। আরে পাত্রদা কতটা দিয়েছে রে? 10 কেজি। আচ্ছা, হারাধনদা কতটা দিয়েছে রে? 20 কেজি। আচ্ছা, তাহলে তো আমাকে 30 কেজি দিতে হবে। করি কি করি না? এক্ষুনি আপনি বললেন যে ভরা পেটে আবার খাবার খেলে পেট খারাপ করবে, গ্যাস হবে, অ্যাসিডিটি হবে, শরীর খারাপ করবে, বেশি খাবার খারাপ হয়ে গেলে হসপিটালে গিয়ে বিছানায় পড়ে থাকতে হবে লোককে। তো সারের উপরে সার দিলে আপনার মাটি আর গাছ খারাপ হবে না ভালো হবে? এই খারাপটা দায়িত্ব সহকারে কে করছে? এই জমিতে কতটা খাবার পড়ে আছে? পুরোটা মিক্সড হয়ে গেছে। পাশের যে জমিটা আছে যেটার মধ্যে আপনি রাজাবাবুকে ব্যবহার করেছিলেন, সেই জমির রাজাবাবু কি করেছে? যে সারটাকে আপনি রাজার সঙ্গে মিশিয়ে জমির মাটিতে দিয়েছিলেন, সে পুরো সারটাকে 100% হজম করে পেটে খিদে দিয়ে আপনি এতক্ষণ কোমরের মাথায় গামছা বেঁধেছিলেন, এই জমিটা পেটের মধ্যে গামছা বেঁধে খিদে নিয়ে হা করে বসে আছে, কখন আমার মালিকরা আসবে আবার আমাকে চাপান দেবে। এইবার সামনের মানুষ কিছুজন চলে আসেন, আবার দেখেন সারটা কিভাবে নামছে। চলে আসেন ফটাফট। টেবিলটাকে নড়াবেন না, তাহলে লোকে ভাবে হয়তো এটা নড়ে গেছে বলে ওরকম হচ্ছে। এবার দেখেন কিভাবে নামছে, একবারে নিচে চলে যাচ্ছে না, ঘুরছে। বাট আমি কি এখানে চামচ দিয়ে গোলালাম? টোটালটাই রাউন্ড হচ্ছে। রাউন্ড হচ্ছে, উপর যাচ্ছে নিচে যাচ্ছে। তাহলে পেছনের মানুষরা বুঝে গেছেন? ওকে, ধন্যবাদ। এনাদের তিনজনের জন্য একটু জোরে হাততালি। হাততালি দেওয়ার দুটো মজা আছে। কারো হয়তো একটু ঝিমুনি পাচ্ছে, দুপুরে ভাত মুখ খাওয়ার পরে একটু সোয়াদ না, হাততালি যদি শেষ হয়ে গেল মিটিং, ও দুটো হাততালি মেরে দেবে, আবার জেগে গেল। তাই আর হাততালি দেওয়া মানে হচ্ছে শরীরের আকুপাংচার প্রেশার সবাই আমরা জানি হাতের মধ্যে থাকে, তো ব্লাড সার্কুলেশন হয়ে গেল, আপনার একটু এনার্জিও চলে আসবে। তো যাই হোক, ভালোভাবে বুঝবেন আগে আমার কথাটা। এটা হচ্ছে আপনার হাফ বিঘা জমি। এই হাফ বিঘা জমিতে যখন আপনারা চাষ করেন তখন কি এইভাবে করেন চাষ? আজকে গেলেন ট্রাক্টর নিয়ে জমির মধ্যিখানটা খালি চষে দিয়ে বাড়ি চলে আসবেন, আবার এক সপ্তাহ বাদে সাইডে চষে আসবেন, আবার এক সপ্তাহ বাদে মধ্যিখানে খালি সার ফেলে আসলেন, বাড়ি চলে গেলেন, আবার এক সপ্তাহ বাদে সাইডে এসে সার ফেললেন, বাড়ি চলে গেলেন, আবার এক সপ্তাহ বাদে এসে একটা ছোট অন্য কোনো প্যাকেট মানে একটা প্যাকেট থেকে বীজ মধ্যিখানে ছড়ালেন, বাড়ি চলে গেলেন, আবার এক সপ্তাহ বাদে অন্য কোনো কোম্পানির অন্য কোনো বীজ সাইডে ছড়ালেন। এইভাবে কি চাষ করেন আপনারা? তাহলে কিভাবে করেন? আমরা আসলে মাত্র যা করি নানা করে দিই, নানাদের মাঝখানে সাইজ করি, গাছগুলো বাঁধছি, তারপরে ধানের দিন চালু। মানে আপনাদের বক্তব্য আমি এটাই বুঝলাম যে সবকিছু একই সঙ্গে একই দিনে সার দেওয়া হলে একই দিনে একই সঙ্গে করি, বীজ বসালে চারা লাগালে একই সঙ্গে একই দিনে করি। তো দাদারা দিদিরা সবকিছু যদি একই দিনে একই সঙ্গে করেন, তাহলে আপনারই ওই জমিতে একটা গাছ এতটা হাইট আর একটা গাছ এইটুকু কেন? কোনোদিন নিজেকে প্রশ্ন করেননি? না, নিজেকে প্রশ্ন করে আমি আপনার করে দিচ্ছি। একটা মাটির নিচে চলে গেছে, সে আগে বেরিয়ে পড়েছে, কিন্তু উপরে বলে আমি ছেলে বেরোচ্ছে। জ্যাঠামশাইয়ের জন্য একটা জোরদার হাততালি। কারণ আমি তো আমার 100% দিলাম, বাট গাছ বা মাটি বা সার বা জল কি 100% কাজ হলো না? কারণ মাটির একটা বাজে কথা বলি, পুষ্টি ষষ্ঠী পুজো তো অলরেডি আমরা করে দিয়েছি। যেখানে মাটিটা একটু নরম থাকছে, জলটা কাজ করছে, সেখানে সার বীজ ওষুধ সবকিছু কাজ করছে, সেই গাছটা তাড়াতাড়ি বেরোলো। আর যেখানে মাটিটা টাইট হয়ে আছে, পাথর হয়ে আছে, শক্ত হয়ে আছে, রাসায়নিক কেমিক্যাল অম্বল অ্যাসিড বেশি, সেই জায়গাতে কাজ করছে না, ওই কারণে ওখানকার গাছটা এরকম ভাবে ঢুকছে। ওটা নয়, যেখানে মাটিটা বেশি ঝুঁকে গেছে
যেখানে মাটিটা যদি ঝুড়ো হয়ে গেছে সেখানে গাছটা আগে বেরোচ্ছে। ওই তো ব্যাপারটা একই ব্যাপার। আপনি বলছেন যেখানে মাটিটা নরম, কাজ সারটা বা তাড়াতাড়ি কাজ করবে, সেখানে গাছটা একটু তাড়াতাড়ি উঠছে। যেখানে মাটিটা টাইট আছে সেখানে একটু সেখানে বড় বড় গাছ টাইম নেই, বড় করে বড় দাদা গরমের উল্টোটাই তো শব্দ। একই ব্যাপার হলো। কারণ হচ্ছে এইটা। এক্ষুনি বর্দারা কি বললেন, এখানে কি আমি চামচ দিয়ে ঘেটেছি? আপনি যখনই রাজা বাবুর সঙ্গে ওষুধটাকে মিশিয়ে দেবেন, সারটাকে মিশিয়ে দেবেন, জলটার সঙ্গে মিশিয়ে দেবেন, তো রাজা বাবুর কাজ হচ্ছে আপনার পুরো জমিতে সেই সার, ওষুধ, জল, পানি সবকে সমানভাবে ছড়িয়ে দেওয়া। অ্যাক্টিভেটর, ওয়েটার, স্প্রেডার, স্প্রেডার সমস্ত জিনিসটাকে খুব তাড়াতাড়ি সমানভাবে পুরো জমিতে ছড়িয়ে দিতে সাহায্য করে। তাহলে কি ভাই এখানে আমার 100% সব গাছের সাইজ একই হবে? না বর্দা, ওটা উপরওয়ালার কাছেও সম্ভব নয়। অ্যাটলিস্ট 80% আপনার গাছটা প্রায় সমানই থাকবে। তাহলে আপনাদের এই জমিটা লাগবে না এই জমিটা লাগবে? ওষুধ দেওয়া জমিটা। আর ওষুধ দেওয়া যদি জমি নিতে হয় তাহলে আপনাদেরকে মোদি কেয়ারের অ্যাক্টিভ 80 ওর রাজা বাবুকে ব্যবহার করতে হবে। করবো সবাই আমরা? না, তুমি যাই আমাদেরকে লালিপপ খাওয়াও, খরচার ব্যাপারটা ভুলবো না, আগে খরচাটা বলো। এটা কোম্পানির মাপ নয়, ঠিক আছে? আমি যে মাপটা বলছি এটা হচ্ছে যে কৃষক বন্ধুরা বিগত 25-26 বছর ধরে ব্যবহার করছেন তাদের বক্তব্য, যে সারটা মাটির উপরে পড়ে নষ্ট হচ্ছে ওটাকে আমরা আগে থেকেই কম করে দেব। কতটা কম করব? বেশি না, 20%। ধরে নিলাম এই জমিতে আমি 10 কেজি ডিএপি ব্যবহার করতাম, করছি না করতাম, তাহলে শতকরা 20% মানে 2 কেজি কম রইল। কত? 8 কেজি। পার কেজিতে 5 ml, কত লাগলো? 40 ml। 40 ml এর জন্য আপনার পকেট কত টাকা কাটবো? 50 টাকা। তাহলে আপনি এখানে 10 কেজি সারের জন্য 50 টাকা খরচা করবেন। আগে কত? 10, এখন কত? 8, বাজলো কত? 2। দাদারা দিদিরা আজকের দিনে 2 কেজি ডিএপি আপনার জায়গাতে কত দাম? 80 টাকা আমি আপনার বাঁচালাম। আর সেই 80 টাকা থেকে 50 টাকার অ্যাক্টিভ 80 রাজা বাবুকে ব্যবহার করার পরেও পার 10 কেজিতে 30 টাকা আপনার পকেটে রিটার্ন আসবে। তার মানে এখানেও আপনার পকেট থেকে কোনো খরচা গেল না। তো 10 কেজিতে যদি 30 টাকা বাঁচে, একটা সিজনে যদি মোটামুটি আমরা 100 কেজি সার ব্যবহার করি তাহলে 300 টাকা বাঁচবে। 10 কেজিতে যদি 40 ml লাগে তাহলে 100 কেজিতে লাগবে 400 ml। সো মোটামুটি আমার বলা প্রায় শেষ, বাট আমরা আরো 15 মিনিট থাকবো আর দুই একটা জিনিস দেখার জন্য। আগের কাজটা দেখাতে হবে। ওহো, আছি। কাকা হঠাৎ করে রানীর ব্যাপারে এত চিন্তা? সংসারে রানী না হলে তো সংসার উন্নতি হবে না। এটাও ঠিক। তাহলে পার বিঘা আমাদের রাজা বাবু কতটা লাগছে? 400 আর 1 560 ml। সো 560 ml পার বিঘা আমাদের রাজা বাবু লাগছে। ওই কারণে আমাদের কাছে একটাই প্যাক সাইজ হয় 500 ml। আজকে যদি আপনি কেনেন, কাল ব্যবহার করুন, পরশু ব্যবহার করুন, 1 মাস বাদে ব্যবহার করুন, যেদিনকে সিলটা খুলবে সেই দিন থেকে 3 থেকে 5 বছর পর্যন্ত আপনি রাজা রানীকে রেখে দিতে পারবেন। এক্সপায়ারি এর 3 থেকে 5 বছর। তো আপনার টেনশন হওয়ার দরকার নেই, ভাই এত দামি প্রোডাক্ট একসঙ্গে আমার নেওয়ার ক্ষমতা নেই, আমার তো ছোট জমি, এতটা লাগবে না, ছোট ফাইল হলে ভালো হয়। তো যত ছোট ফাইল নিতে যাবে তত আপনার দাম অনেক বেড়ে যাবে। সেই 560 ml এর খরচা বাদ দিয়ে সঙ্গে সঙ্গে আপনার পকেটে কত টাকা আসলো? 8 আর 7 15, 15 আর 3 18, আর 60 আর 20 80। তার মানে 1880 টাকা, প্রায় লগভগ 2000 টাকা পার বিঘা সঙ্গে সঙ্গে আপনি কমাতে পারবেন। আর এর জন্য টোটাল রাজা রানী অন এমআরপি কত টাকা দাম?
1823 টাকা পার সেট। একটা 500 ml এর রাজা, একটা 500 ml এর রানী, 1823 টাকা আপনার খরচা করবে। বাট কিন্তু দাঁড়ান, যতটা জলের প্রয়োজন ছিল আপনি তার থেকে অনেক বেশি জল দিচ্ছেন, বাট টেকনিক্যাল কারণে জল পুরো শুকিয়ে গেছে, মাটিটা আবার টাইট হয়ে গেছে, করা হয়ে গেছে। হ্যাঁ। যতটা জলের প্রয়োজন আপনি তার থেকে কম জল দিচ্ছেন, বাট বেশিরভাগ জলটা এখনো পর্যন্ত ধরে রেখে দিয়েছে। আর মাটির প্রতি কটা লেয়ারে জলটা এখনো পর্যন্ত আছে, মাটিটা নরম হালকা হয়ে আছে। আপনাদের হিসাবে এই জমিতে উৎপাদন বেশি হওয়া উচিত না এই জমিতে উৎপাদন বেশি হওয়া উচিত? নেই যে। এইটাতে হ্যাঁ। খুব ভালো কথা। হারাধনদাকে আর নিমাইদাকে দেখে আপনি কম্পিটিশন করে প্রয়োজনের তুলনায় বেশি সার ব্যবহার করছেন, বাট সে তো টেকনিক্যালি আপনার কাজে লাগছে না, অনেকটা নষ্ট হচ্ছে জানতে পাওয়া যাচ্ছে। বাট রাজা বাবুর সঙ্গে কারোর সঙ্গে কম্পিটিশন না করে আপনি ওষুধ দিচ্ছেন, সার ব্যবহার করছেন, বাট পুরো সারটা আপনার মাটির সঙ্গে মিশিয়ে গাছের শিকড় পর্যন্ত পৌঁছে দিতে সাহায্য করছে। তাহলে এই জমিতে বেশি সার ব্যবহার করা, বেশি খরচা করে বেশি উৎপাদন পাওয়া উচিত না এই জমিতে বেশি উৎপাদন পাওয়া উচিত? ডান হাতেরটা। ওকে, খুব ভালো কথা। আর লাস্ট কথা, মরা জিনিসকে বাঁচানো সম্ভব? কোনোদিন সম্ভব? মন্দির, মসজিদ, গির্জা, চার্চ উপরওয়ালার কাছে দয়া ইয়ে করলেও হয়। সম্ভব? মরা জিনিসকে বাঁচানো সম্ভব? যে রোগের জন্য, যে পোকার জন্য যে ওষুধটা প্রয়োজন, আপনি কিন্তু ব্র্যান্ডেড কোম্পানির ওষুধ ব্যবহার করছেন। আপনি 200 জায়গাতে 500 দিচ্ছেন, 500 জায়গাতে 1000 দিচ্ছেন, 1000 জায়গাতে 5000 দিচ্ছেন, বাট ওষুধটা ঠিক করে গাছটাকে প্রোটেক্ট না করতে পারার জন্য কি হচ্ছে, আপনার গাছটা নষ্ট হচ্ছে, রোগ বা পোকাতে খুব তাড়াতাড়ি ড্যামেজ হয়ে যাচ্ছে। আপনি কি কোথাও কঞ্জুসি করেছেন? বাট তবু আপনার কাছে সেই এফেক্ট আপনি পাচ্ছেন না। বাট একটু কষ্ট করে আপনি মোদিকের রাজাকে ব্যবহার করেছেন, সেটা ঠিক আছে। হ্যাঁ? না, এটা হাতে নিয়ে দেখেন। এটা ঠিক আছে। এটা টাইট আছে। সাইড আছে। দাদা শোকায়নি। রাজা ঠিক আছে। রাজার মতো। ক্ষমতার মতো টাইট। তাও এক বোতল জল দিয়ে, এক বোতল ছিল না, হাফ বোতল জল দিয়ে পুরো ধুয়েও দিয়েছিলাম হ্যাঁ। বৃষ্টি দেখানোর জন্য। তো তারপরেও দেখুন গাছটা সবুজ সতেজ হয়ে আছে। আর এটা যে কোনো মানুষ হাতে নিয়ে নিজে একদম সামনে থেকে দেখতে না, পাবে। ঠিক আছে। তো কোন গাছটা আপনাদের লাগবে? খরচা করে শুয়ে যাওয়া, নরম হয়ে যাওয়া গাছটা, না খরচা কমিয়ে সবুজ সতেজ তরতাজা গাছটা? আর আপনাদের হিসাবে উৎপাদন কোন জমিতে বেশি হওয়া উচিত, এই জমিতে না এই জমিতে? এই জমিতে। তার মানে লাস্ট কথাটা কিন্তু আপনারা বলেছেন, আমি বলিনি। কালকে যদি আপনাদের কাছে আবার আসি, ভুল করেও কিন্তু আমি আমার জামা আপনাদেরকে ধরতে দেবো না, কারণ আপনারা বললেন যদি আমরা মাটি তৈরি করা আরম্ভ করা থেকে ফসল তোলা বা কাটা পর্যন্ত যা যা করছেন তার সঙ্গে জাস্ট রাজা রানীকে মিশিয়ে দেবো, তাহলে গড়ে 30% আপনার উৎপাদনটাকেও বাড়াতে সাহায্য করে। আজকের দিনে 1 বিঘা জমিতে সবজি যদি ধরে চলি, ধান যদি ধরে চলি, দুটোকে মিশিয়ে দিই, আর একটু যদি সময় থেকে আগে আমরা ফসলটাকে তুলতে পারি, খুব কম করে হলেও বিঘা প্রতি প্রায় 50,000 টাকার উৎপাদন তো হয় না? কি বলেন? কিসের কিসের চাষ হয় আপনাদের এলাকায়? ধানের কথা বলছি না, ধান আর সবজি মিশিয়ে। আপনাদের এখানে কি কি চাষ হয়? সবই চাষ। সবই চাষ হয়। সব চাষ হয়। সবই চাষ হয়। ধানটা বর্ষার সময় করছেন, বাকি রবি ফসলও তো করেন, শীতের ফসলও করেন। ধানের জমিতে 50,000 টাকা হয়েছে। হ্যাঁ, ধানের জমিতে 50,000 টাকা হয় দুবার মিলে। দুবার মিলিয়ে। দুবার। আর সবজিতে একবারে 50 হয়। আর সবজিতে সবজিতে চাষ করে না এদিকে, তবে সবজিটা হয় আলু ফালু, যারা দেশি আলু, যারা এইসব চাষ করে। মোটামুটি ধান আর সবজি মিশিয়ে আমি গড়ে 50,000 টাকা ধরতে পারি, আর একটু কমাবো। হ্যাঁ, গড়ে 50।
তো 50 এর 30% কত হয়? 15,000 টাকা। 15 আর 1 16,880 টাকা। তার জন্য খরচা কত করছেন? মাত্র 900 টাকা। কারণ 900 টাকা তো অলরেডি এখানে দাম ধরা আছে। 900 টাকা খরচা করে আপনি পাচ্ছেন 16,800 মানে 17,000। রাউন্ড ফিগারে সব মিলিয়ে ধরে চলুন 15,000। 15,000 ছেড়ে দিন, 10,000 টাকা আপনাদের হিসাবই ধরুন, ধানের হিসাব। 10,000 টাকাও যদি পার বিঘা গ্যারান্টি সহকারে এক্সট্রা উৎপাদন হয়, এক্সট্রা ফায়দা আপনি পান, তাহলে আপনার কি খুব লোকসান হয়ে যাবে না? তো যদি লোকসান হয়ে যায়, থ্যাংক ইউ ভেরি মাচ। আর যদি মনে হয় যে যা কিছু আমি আপনাদেরকে দেখালাম অন্যান্য কোম্পানির মতো মুখে বলে আর মাংস ভাত খাইয়ে বাড়ি পাঠিয়ে দিলাম, ওটা করতে আসি। কারণ ওটা করলে আপনার পকেট থেকে পয়সা যাবে। একটা জিনিস মনে রাখবেন, আমিও একটা কোম্পানি, তারাও একটা কোম্পানি। আমি আপনাকে প্রথমেই বলে দিয়েছিলাম ফ্রিতে তো কিচ্ছু দেবো না, কারণ ফ্রিতে হাতিও পাওয়া যায় না, বিষও পাওয়া যায় না। ফ্রিতে হাতিও শেষ হয়ে যাবে, বাট তাতে কি আপনার পকেটে পয়সা আসবে? আর যারা মানে কোনো কিছু দিয়ে আপনাদেরকে করছে, তো তার দাম অলরেডি বোতলে ধরা আছে। এটা ভাববেন না কেউ নিজের পকেট থেকে দিয়ে আপনাকে কোনো বেনিফিট দেবে। সব কেমন লাগলো আপনাদের? ভালো না খুব ভালো? তাহলে আর 10 মিনিট বসতে পারবো? উপায়ও নাই আপনাদের কাছে। খুব ভালো। মাটি কি সত্যি করে খারাপ হয়ে গেছে? কি করে বুঝলেন? আপনারা তো কেউ চাষের ডাক্তার নয়, গাছের ডাক্তার নন। সার কাজ করছে না। আর অম্লতা বেশি বেড়ে গেছে। ভাই একদম ঠিক বলেছো, আমরা গাছের ডাক্তার নই, বাট কিন্তু একটা কথা মনে রাখবে, আমাদের জন্ম কিন্তু এই মাটিতে। এই মাটিতেই আমরা বড় হয়েছি। তাই মাটি আর গাছ যখন হাসে তখন আমরা বুঝতে পারি, মাটি আর গাছ যখন কাঁদে তখন আমরা বুঝে যাই। বাট বিগত 5 বছর ধরে গাছ বা মাটিকে হাসতে দেখিনি। তো সেই হিসাবে আমরা বলছি যে হ্যাঁ, মাটি বা গাছ আগের থেকে অনেক খারাপ হয়ে গেছে। এই কথাটায় আপনাদের যুক্তি আছে। চলেন একটা হলুদের শরবত বানিয়ে ফেলি ফটাফট। ভাই হলুদ কেন নিচ্ছ? হলুদ তো আমরা চাষে ব্যবহার করি না। হলুদ চাষে আপনি কি ব্যবহার করেন? হলুদ চাষ করা হয়, বাট চাষে করেই হলুদ ব্যবহার করা হয়। হ্যাঁ, স্প্রেতে আজ পর্যন্ত দাদা আমি তো শুনি। কি কারণে করে? আমাদের কাজে হয়। কেন কারণ আমরা অনেক